আমি আপনাকে কথা দিচ্ছি রায় বাহাদুর মশাই, আপনার আপনার পাওনার সমস্ত টাকাটা আমি শোধ করে দেব। বোনের টাকা হাতে না পেলে বিয়েতে বসবে না। নবাবের মেয়ে কি না, গরিবের ঘরের অন্যর মুখে রোচে না। দেখো না, দেখো একবার ছিঁড়ি হচ্ছে শরীর খানা, দিনে দিনে যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে, অসহ্য। বাবা বাবা, আমাদের আমাদের তুমি এভাবে পথে বসালে বাবা। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের এই বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেনা পাওনা। এর আগেও আমাদের চ্যানেলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাল্যদান, স্ত্রীর পত্র, খোকাবাবুর প্রত্যাবর্তন, মাস্টার মশাই, সম্পত্তি সমর্পণ ইত্যাদি আপনারা শুনেছেন। আজকের গল্পের মূল চরিত্রে শুভ ও সমৃদ্ধি, আর্টওয়ার্কে রূপ, ভাষান্তরে নার্গিস লায়লা, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে আজকের গল্প দেনা পাওনা। পাঁচটি ছেলের পর যখন এক কন্যা সন্তান জন্ম নিল, তখন বাপ মেয়ে অনেক আদর করে তার নাম রাখল নিরুপমা। ইতিপূর্বে সংসারে কারোর এমন সৌখীর নামের ইতিহাস শোনা যায়নি। প্রায় ঠাকুর দেবতার নামই প্রচলিত ছিল। ছেলেদের মধ্যে গণেশ কার্তিক, আর মেয়েদের মধ্যে পার্বতী, তুক্কা, লক্ষ্মী ইত্যাদি ইত্যাদি। এখন নিরুপমার বিয়ের প্রস্তাব চলছে। তার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন, কিন্তু পাত্র কিছুতেই মনের মতন হয় না। অবশেষে মস্ত এক রায় বাহাদুরের ঘরের একমাত্র ছেলের খোঁজ তিনি বের করেছেন। রায় বাহাদুর মশাইয়ের পৈতৃক বিষয়ে আশয়ে যদিও অনেক কমে এসেছে, তবুও বনেদি ঘর বলে কথা। পরপক্ষ পণ হিসেবে 10,000 টাকা আর বহু দান সামগ্রী চেয়ে বসল। রামসুন্দর আগু পিছু কিছু বিবেচনা না করে তাতেই সম্মত হলেন। এমন পাত্র কোনো মতে হাতছাড়া করা যায় না যে। কিন্তু অনেক করেও কিছুতেই পুরো টাকার জোগাড় করা যাচ্ছিল না। বাধা দিয়ে বিক্রি বাট্টা করে অনেক চেষ্টাতেও 6,700 বাকি পড়ে গেল। এদিকে বিয়ের দিনও কাছে চলে আসছে এবং দেখতে দেখতে বিয়ের দিনটা এসে উপস্থিত হয়েও গেল। নিতান্ত অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধার দিতে রাজি হয়েছিল, কিন্তু কপাল এমনই মন্দ যে সঠিক সময়ে সে এসে হাজির হল না। বিবাহ সভায় একটা তুমুল গোলযোগ বেঁধে গেল। রামসুন্দর বাবু রায় বাহাদুরের হাতে পায়ে ধরে বললেন, শুভ কাজটা মিটে যাক। আমি আপনাকে কথা দিচ্ছি রায় বাহাদুর মশাই, আপনার আপনার পাওনার সমস্ত টাকাটা আমি শোধ করে দেব। তো হয় আপনার বিয়েটা হয়ে যেতে দিন একটু, ওইটা আজকের দিনে। রায় বাহাদুর মশাইয়ের মুখের তেমন কোনো ভাবান্তর হলো না। তিনি আগের চেয়েও অধিক কঠিন স্বরে বললেন, বোনের টাকা হাতে না পেলে বিয়েতে বসবে না। এই আকস্মিক ঝড়ে ভেতর বাড়িতে একটা কান্নার রোল পড়ে গেল। এই গুরুতর বিপদের যে মূল কারণ, সে চেলি পরে, গয়না পরে, কপালে চন্দন লেপে চুপ করে বসে রয়েছে। মনে মনে তার হবু শ্বশুরের প্রতি তার যে খুব একটা শ্রদ্ধা ভক্তি জন্মেছে তা হলপ করে বলা যায় না। ইতিমধ্যে একটা আশ্চর্যের ব্যাপার ঘটল।
বর সহসা তার পিতৃদেবের অবাধ্য হয়ে বলে বসল, কেনা বেচা দরদামের কথা আমি বুঝি না বাবুমশাই, বিয়ে করতে এসেছি, বিয়ে করেই যাব, ব্যাস। রায়বাহাদুর অত্যন্ত বিরস ও অপমানিত মুখে নিজের আত্মীয়দের বলতে লাগলেন, দেখছেন তো আপনারা আজকালকার ছেলেদের ব্যবহার কেমন? গুরুজন বলে মাননি শ্রদ্ধা করবার কোনো প্রশ্নই নেই এদের, যত সব। বরপক্ষের প্রবীণ আত্মীয়রাও রায়বাহাদুরের পক্ষে বরের সিদ্ধান্তে ছিৎকার করতে লাগলো। সত্যি তাই, রায় বাহাদুর মশাইয়ের ছেলের এমন মতিভ্রম হয় কি করে? শাস্ত্র শিক্ষা, নীতি শিক্ষা একেবারে কি সব চলাঞ্চলি দিল? বাপের মুখে মুখে কথা, ছ্যা 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 ছ্যা। বর্তমান শিক্ষার বিষময় ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করে রায়বাহাদুর হতোদ্যম হয়ে বসে রইলেন এবং শেষমেশ বিবাহটি এক প্রকার বিষণ্ণ এবং নিরানন্দভাবে সম্পন্ন হয়েই গেল। শ্বশুরবাড়ি যাবার সময় নিরুপমাকে বুকে টেনে নিয়ে বাপ আর চোখের জল ধরে রাখতে পারলেন না। নিরুপমা জিজ্ঞেস করল, তারা কি আর আমাকে আসতে দেবে না বাবা? রামসুন্দর চোখের জল মুছে পড়লেন। কেন আসতে দেবে না রে মা? আমি তোকে ঠিক নিয়ে আসবো, তুই কিচ্ছুটি ভাবিস নি মা আমার। এখন এখন মন দিয়ে সংসার কর। তোর বাবা থাকতে তোর কোনো চিন্তা নেই রে মা, কোনো চিন্তা নেই। তোকে ঠিক নিয়ে আসবো, আমি ঠিক নিয়ে আসবো। রামসুন্দর প্রায়ই মেয়েকে দেখতে চান, কিন্তু বেয়াই বাড়িতে তার কোনো গুরুত্ব নেই। চাকরগুলো পর্যন্ত তাকে নিচু নজরে দেখে। অন্তঃপুরের বাইরে আলাদা একখানা ঘরে কোনোদিন হয়তো 5 মিনিটের জন্য মেয়ের দেখা পান, আবার কোনোদিন হয়তো পানও না। যেদিন তার প্রতি নিরুপমার শ্বশুর বাড়ির লোকের আক্রোশটা আরো বেশি করে ফুটে ওঠে, সেদিন চাকরকে দিয়ে তারা বলে পাঠান, নতুন বউ এখন পুজোর কাজ করছেন, এখন দেখা করতে পারবেন না, আপনি এখন যান। বাপ মেয়ের দেখা না করিয়ে বাপের তৃষ্ণার্ত চোখকে আরো বুভুক্ষ করে তারা যেন এক প্রকার প্রতিশোধ নেবার সবিশেষ চেষ্টায় থাকেন। তাঁদের সেই চেষ্টা সফল হয় বই কি। দিনের পর দিন কুটুম বাড়িতে এমন অপমান অসহ্য হয়ে উঠতে থাকে রামসুন্দরের কাছে। তিনি স্থির করেন যেমন করেই হোক শীঘ্রই টাকাটা শোধ করে দেবেনই দেবেন। কিন্তু যে ঋণের বোঝা আগে থেকেই তার কাঁধে চেপে আছে, তার ভার সামলানোই যে দুঃসাধ্য। খরচপত্রের অত্যন্ত টানাটানি পড়েছে এবং পাওনাদারদেরও দৃষ্টিপথ এড়াবার জন্য রামসুন্দরকে সর্বদাই নানা রকমের হীন কৌশল অবলম্বন করতে হচ্ছে। এদিকে নিরুপমার অবস্থা আরো গুরুতর। শ্বশুর বাড়ি উঠতে বসতে তাকে খোঁটা দেয়। বাপের বাড়ির নিন্দামন্ত শুনতে শুনতে মেয়েটার প্রাণ ওষ্ঠাগত। কিছু দিলে না বাপের কাছে, কিছু অন্য গলা গলা গিলে যা শুধু, বাপ তো কিছু দেয়নি। বাপটা তো একটা জোর কিছু না দিয়ে চুপচাপ সকল অপমান সহ্য করে দিনান্তে ঘরের ভেতরে সে চোখের জল ফেলাটা তার যেন নিত্যদিনের কাজ হয়ে উঠেছে। বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতেই মেটে না। পাড়ার যদি কেউ নতুন বউ দেখতে এসে বলতো, আহা কি শ্রী গো, বইয়ের মুখখানি দেখলে বলে চোখখানা জুড়িয়ে যাচ্ছে গা, কি সুন্দর দেখতে। তৎক্ষণাৎ নিরুপমার শাশুড়ি ঝাঁঝিয়ে বলে উঠতেন, ভারী শ্রী আমার, যেমন ঘরের মেয়ে তো তেমনই শ্রী। তোমরা কি বাবু সব চোখের মাথা খেয়েছো নাকি?
যে বইয়ের প্রশংসা এবারে এমন করে পঞ্চমুখ হচ্ছে? বলি হারি বাপু। এই শেষ নয়, বউয়ের খাওয়া পড়ারও কোনো যত্ন হয় না। যদি কোনো দায়ে পড়া তন্ত্র প্রতিবেশিনী কোনো ত্রুটির উল্লেখ করে, শাশুড়ি তখন বলে, ওই ঢের হয়েছে, যা দিচ্ছি সেইখানে যথেষ্ট। কথাটার মানে এই যে মেয়ের বাপ যদি পুরো দাম দিত, মেয়ে পুরো যত্ন পেত। নিরুপমার শ্বশুর বাড়ির প্রত্যেকেই এমন ভাব দেখাতো নতুন বউয়ের এখানে কোনো অধিকার নেই, সে জোর করে ফাঁকি দিয়ে ঘরে ঢুকে পড়েছে ইত্যাদি। এদিকে মেয়ের উপর হওয়া এসব অনাদর অত্যাচারের কথা বাপের কানে গিয়ে থাকবে। তাই রামসুন্দর অবশেষে বাধ্য হয়ে বসত বাড়ি বিক্রির চেষ্টা করতে লাগলেন। কিন্তু ছেলেদের মাথার উপর থেকে ছাদ কেড়ে নিচ্ছেন, সে কথা তাদের কাছে তিনি গোপন করলেন। স্থির করলেন বাড়িটা বিক্রি করে সেই বাড়িতেই ভাড়া নিয়ে বাস করবেন। এমন কৌশলে চলবেন যেন তার মরার আগে অবধি এ কথা ছেলেরা জানতে না পারে। কিন্তু শেষ রক্ষা হলো না, ছেলেরা ঠিকই জানতে পারল। সকলে এসে কেঁদে পড়ল। বিশেষত বড় তিনটি ছেলে বিবাহিত এবং তাদের সন্তান সন্ততিও আছে। তাই তাদের আপত্তি অত্যন্ত গুরুতর হয়ে দাঁড়াতেই বাড়ি বিক্রির সিদ্ধান্ত এক কথায় রদ হলো। তখন রামসুন্দর নানা জায়গা থেকে চড়া সুদে অল্প অল্প করে টাকা ধার করতে লাগলেন। শেষটা এমনটাই হলো, সংসারের খরচ আর চলে না। বহুদিন পর আর থাকতে না পেরে সেদিন রামসুন্দর এলেন তার মেয়েকে দেখতে। নীরু তার বাপের মুখ দেখে সব বুঝতে পারল। বৃদ্ধের পাকা চুলে, শুকনো মুখে এবং সদা সংকুচিত ভাবে দৈন্য এবং দুশ্চিন্তা প্রকাশ হয়ে পড়ল। মেয়ের কাছে যখন বাপ অপরাধী, তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপন রাখা যায়? রামসুন্দর যখন বেয়াই বাড়ির অনুমতি পেয়ে সামান্য কিছুক্ষণের জন্য মেয়ের সঙ্গে দেখা করার সুযোগ পেতেন, তখন বাপের বুকটা যে কেমন করে চঞ্চল হয়ে উঠত তা তার হাসি দেখলেই খুব সহজেই টের পাওয়া যেত। বাপের মন যাতে ভালো থাকে, নিরুপমা তাই ঠিক করল সে দিন কতকের জন্য বাপের বাড়ি যাবে। বাপের ম্লান মুখখানা দেখে সে আর দূরে থাকতে পারে না। একদিন রামসুন্দরকে বলল, বাবা, আমাকে একবার বাড়ি নিয়ে চলো বাবা। অনেকদিন তোমাদের দেখিনি, খুব মন কেমন করে। আমাকে একদিন বাড়ি নিয়ে যাবে বাবা? রামসুন্দর ম্লান স্বরে বললেন, আচ্ছা আচ্ছা মা। নিজের মেয়ের ওপরে পিতার যে স্বাভাবিক অধিকার আছে তা যেন 15 টাকার পরিবর্তে বন্ধক রাখতে হয়েছে। তাই তাঁর মেয়ের এই আবদার মেনে নেওয়াটায় কিছু যে যায় আসবে না তা বলাই বাহুল্য। মেয়েকে এক নজর দেখবেন, সেটাই তাকে অতি সংকোচের সঙ্গে এক প্রকার ভিক্ষার মতো প্রার্থনা করতে হয়, এবং সে ভিক্ষার আর্জি প্রথমেই খারিজ হয়ে গেল। দ্বিতীয়বার বলার আর মুখ থাকে না তার। কিন্তু মেয়ে নিজের মুখে নিজের বাড়ি আসতে চেয়েছে। বাপ হয়ে কি করে পারবেন রামসুন্দর সে কথা না রাখতে? তাই বেআইয়ের কাছে সে সম্বন্ধে আর্জি পেশ করবার আগে রামসুন্দর যে কতটা হীনতা, কতটা অপমান আর কতটা ক্ষতি স্বীকার করে 3000 টাকা সংগ্রহ করেছিলেন, সেই ইতিহাস গোপন থাকাই ভালো। নোট কখানি রুমালে জড়িয়ে চাদরে বেঁধে রামসুন্দর গিয়ে উপস্থিত হলেন রায়বাহাদুরের কাছে।
প্রথমেই হাসি মুখে পাড়ার খবর পারলেন। হরে কৃষ্ণের বাড়িতে একটা মস্ত চুরি হয়ে গেছে, তার আদ্যপান্ত বিবরণ করলেন। নবীন মাধব ও রাধা মাধব দুই ভাইয়ের তুলনা করে বিদ্যা, বুদ্ধি ও স্বভাব সম্বন্ধে রাধা মাধবের সুখ্যাতি এবং নবীন মাধবের নিন্দা করলেন। শহরে একটা নতুন ব্যায়ামও এসেছে, সে সম্বন্ধেও অনেক আজগুবি আলোচনা করলেন এবং অবশেষে পুকুরটি নামিয়ে রেখে বললেন, বেআই মশাই, আপনার সেই টাকাটা বাকি আছে বটে। রোজই মনে করি যখন যাচ্ছি হাতে করে কিছু নিয়ে যাই, কিন্তু আসার সময় আর মনে থাকে না। আসলে বুঝতেই তো পারছেন, পুরো হয়ে গেছি, তাই আর কি। এভাবে দীর্ঘ এক ভূমিকা করে পাঁজরার তিনখানি হাড়ের মতন সেই তিনখানি নোট যেন অতি সহজে, অতি অবহেলায় বের করলেন রামসুন্দর। এতদিন পর মাত্র ৩,০০০ টাকার নোট দিতে আসা দেখে এবারে রায় বাহাদুর অট্টহাস্য করে উঠলেন। থাক বেআই মশাই, থাক, ওতে আমার কাজ নেই। ওই প্রবাদটা আপনি শুনে থাকবেন হয়তো, কি যেন ছিল, যাকে যান, আসল কথা ওই সামান্য কিছু নিয়ে আর হাত দুর্গন্ধ করতে চাইছি না আর কি। যত সব। এরপর মেয়েকে বাড়ি আনবার প্রস্তাব কোন মুখে তুলবেন রামসুন্দর? আপন মনে নিজের সঙ্গে অনেকক্ষণ চুষলেন তিনি। তারপর ভাবলেন, এতদিন যা সয়ে এসেছি, আমি আর আমার মেয়ে, এরপর আর কুটুম্বিতার সংকোচ করা আমার সাজে না। যা হবে হোক, কথাটা ভুলেই দেখি। নিজেকে আরেক দফা প্রস্তুত করলেন রামসুন্দর অপমান সহনের জন্য। তারপর বিনীতভাবে কথাটা পারলেন। রায় বাহাদুর কোনো কারণ মাত্র উল্লেখ না করে বললেন, না, সে এখন হচ্ছে না। এই বলে কোন রকম অভিবাদন না করেই তিনি উঠে চলে গেলেন। রামসুন্দর তার মেয়ের কাছে মুখ না দেখিয়ে কাঁপা কাঁপা হাতে নোট কখানা চাদরের প্রান্তে আবারও বেঁধে নিয়ে বাড়ি ফিরে গেলেন এবং মনে মনে প্রতিজ্ঞা করলেন, যতদিন না সমস্ত টাকা জোগাড় করতে পারি, যতদিন না আমার নিরুমাকে বিনা বাধায় তার বাড়িতে আনার অনুমতি পাই, ততদিন আমি আর বিয়াই বাড়ি যাব না, কিছুতেই যাব না। বহুদিন কেটে গেল। নিরুপমার লোকের উপর লোক পাঠায়, কিন্তু পাপের দেখা পায় না। অবশেষে অভিমান করে লোক পাঠানো বন্ধ হল। রামসুন্দর ভীষণ কষ্ট পেলেন, তবুও আরও বাড়ি গেলেন না। দেখতে দেখতে আশ্বিন মাস আসলো। রামসুন্দরের নিজ মনে শপথ করলেন, এবার পুজোর সময় আমার মাকে ঘরে আনবো, নইলে আমি পঞ্চমী কি ষষ্ঠীর দিন রামসুন্দর বেয়াই বাড়ির উদ্দেশ্যে যাত্রা করার উদ্যোগ নিচ্ছিলেন। যাবার আগে চাদর প্রান্তে গুটি কতক নোট বেঁধে নিতে ভুললেন না। এমন সময় তার বছর পাঁচেকের নাতি এসে পড়ল। দাদা, আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস? বহুদিন থেকেই তার ঠেলা গাড়িতে চড়ে হাওয়া খেতে যাওয়ার বড় শখ হয়েছে, কিন্তু কিছুতেই সেই আবদার মেটে না। নাতিটির পেছন পেছন 6 বছরের ছোট্ট নাতনিটিও এসে পড়ল। দাদা মশাই, পুজোর নেমন্তন্নে যাওয়ার মতো আমার একটাও সুন্দর কাপড় নাই। রামসুন্দর তার সংসারের এই অবস্থার কথা বিলক্ষণ জানতেন।
তামাক খেতে খেতে এসবের সুরাহা কিভাবে হতে পারে এই ভেবে ভেবে আকাশ পাতাল চিন্তা করলেন। রায় বাহাদুরের বাড়ি থেকে যখন পুজোর নিমন্ত্রণ আসবে, তখন তাঁর বাড়ির বউদের অতি সামান্য গয়না আর সস্তার কাপড় পরে থাকতে দেখলে যতটুকু মান বেঁচে ছিল তাও আর অবশিষ্ট থাকবে না রামসুন্দরের। বুক চিরে গভীর দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো বারবার। কিন্তু তাতে কি আর তাঁর কপালের লিখন বাতাসে উড়ে হারিয়ে যেতে পারে? অগত্যা বার্ধক্য রেখা গভীর থেকে গভীরতর হওয়া ছাড়া আর কোনো পথ নেই। আজ মেয়ের শ্বশুর বাড়িতে রামসুন্দর প্রবেশ করলেন এক প্রকার বিনা সংকোচে। এর আগে যতবার তিনি এসেছেন, দারোয়ান ভৃত্যদের সঙ্গে চোখে চোখ মেলাতেও কুণ্ঠাবোধ হতো তার। কিন্তু আজ কোন অলৌকিক সাঁ তাকে পেয়ে বসেছে কেই জানে। রামসুন্দর নির্ভীকভাবে বৈঠকখানায় গিয়ে বসলেন। চাকর সে সংবাদ দিল, রায় বাহাদুর বাড়িতে নেই, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। মনের উচ্ছ্বাস সংবরণ করতে না পেরে রামসুন্দর মেয়ের সঙ্গে দেখা করলেন। আনন্দে তার দুই চোখ বেয়ে তর তর করে জল পড়তে লাগলো। বাবা, বাবু কাঁদে, মেয়েও কাঁদে, কিন্তু দুজনের কেউই আর কথা বলতে পারে না। এমন করে বেশ কিছুক্ষণ সময় কাটার পরে রামসুন্দর বললেন, এবারে তোকে নিতে এসেছি মা, আর কোনো অসুবিধা হবে না রে মা, তোকে ঠিক নিয়ে যাবো এবারে। এমন সময় রামসুন্দরের জ্যেষ্ঠ পুত্র হরমোহন তার দুই ছোট ছেলেকে সঙ্গে নিয়ে হঠাৎই ঘরে ঢুকে বলল, বাবা, বাবা, আমাদের আমাদের তুমি এভাবে পথে বসালে বাবা। কি ক্ষতি করেছি তোমার, বলো? তুমি কেন এরকম করলে বাবা, কেন এরকম করলে? রামসুন্দর সহসা রাগে অগ্নিশর্মা হয়ে বলে উঠলেন, তোদের জন্য কি আমি নরকে যাব? তোরা কি আমাকে একটু ধর্ম পালন করতে দিবি না? রামসুন্দর বাড়ি বিক্রি করে ফেলেছিলেন। ছেলেরা যাতে কিছু জানতে না পারে তার অনেক ব্যবস্থা করেছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন দেখে হঠাৎ অত্যন্ত রুষ্ট ও বিরক্ত হয়ে উঠলেন। এমন সময় রামসুন্দরের নাতিটি তার দুই হাঁটু জড়িয়ে ধরে পড়ল, দাদা, আমাকে গাড়ি কিনে দিলে না? বেচারা ছোট্ট ছেলেটা তার দাদা মশাইয়ের কাছে কোনো উত্তর না পেয়ে নিরুপমার কাছে গিয়ে পড়ল, পিসিমা, ও পিসিমা, পিসিমা, আমাকে একখানা গাড়ি কিনে দেবে গো? হ্যাঁ? নিরুপমার মনে হলো তার ভিতরের সমস্ত পাঁজর মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গুড়িয়ে গেল যেন। সেই মুহূর্তে এই সমস্ত ব্যাপারটা বুঝতে পেরে সে বলল, বাবা, কি করেছো তুমি? না বাবা, না, তুমি যদি এক পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে তুমি দেখতে পাবে না। আমি তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম বাবা। এটা তুমি ঠিক করনি বাবা, এটা তুমি ঠিক করনি। ছি মা, অমন কথা বলতে নেই। এই টাকাটা যদি আমি না দিতে পারি তাহলে তোর বাপের অপমান আর তোর অপমান, বল মা। হ্যাঁ, টাকা যদি দাও তবেই অপমান। কেন বুঝছো না বাবা তুমি? তোমার কি কোনো মর্যাদা নেই?
আমি কি কেবল একটা টাকার থলি? যতক্ষণ টাকা আছে ততক্ষণে আমার দাম। না বাবা, এই টাকা দিয়ে তুমি আমাকে অপমান করতে পারো না, আমাকে অপমান করো না। তাছাড়া তাছাড়া আমার স্বামী তো এই টাকা চান না। তাহলে কেন বাবা, কেন তুমি এই টাকা আমার শ্বশুরকে দেবে না? একদম না। আর এটাই আমার শেষ কথা, বুঝলে? তাহলে তাহলে যে তোকে তোকে যেতে দেবে না মা, যেতে দেবে না তোকে। না দেয় তো কি করবো বলো বাবা? তুমিও আর নিয়ে যেতে চেও না। রামসুন্দর কাঁপা কাঁপা হাতে নোট বাঁধা চাদরটি কাঁধে তুলে আবার চোরের মতন সকলের দৃষ্টি এড়িয়ে বাড়ি ফিরে গেলেন। কিন্তু রামসুন্দর এই যে টাকা এনেছিলেন এবং মেয়েরই নিষেধে সে টাকা না দিয়ে চলে গেছেন, সে কথা গোপন রইল না। বাড়িতে আড়ি পাতা দাসী কম ছিল না। বিশেষত নিরুপমার খুঁটিনাটি তার শাশুড়িকে পদে পদে জানানো লোক। এরপর যা হবার তাই হলো। সব শুনে নিরুর শাশুড়ির রাগ আরো 10 গুণ বেড়ে গেল। নিরুপমার জন্য তার শ্বশুর বাড়ি এক প্রকার নরক হয়ে উঠতে লাগলো দিনে দিনে। এদিকে নিরুপমার স্বামী বিয়ের অল্প দিন পরেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে অন্যত্র চলে গেছে। তারই মধ্যে আরো একটি ব্যবস্থা নিরুপমার জন্য বরাদ্দ হয়েছে। পাছে ওই মেয়ে সংসর্গ দোষে আরো নিজ শিক্ষা পায়, এই অজুহাতে সম্প্রতি বাপের বাড়ির আত্মীয়দের সঙ্গে তার দেখা সাক্ষাৎ সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়ে গেছে। এরপর কাটলো আরো বেশ কিছুদিন। নিরুপমা এখন গুরুতর অসুস্থ হয়ে পড়ে আছে। এ যদিও সম্পূর্ণ তার শাশুড়ির দোষে নয়, শরীরের প্রতি সেই অত্যন্ত অবহেলা করত। কার্তিক মাসের হিমের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা। শীতের সময় গায়ে কাপড় নেই, খাবার দাবারের ঠিক ঠিকানা নেই। দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনতে ভুলে যেত, তখন যে মুখ খুলে তাদের খাবার দাবারের কথা মনে করিয়ে দেবে, সেটাও নিরুপমা করত না। সে এক প্রকার মেনেই নিয়েছিল। এবারই দাস দাসীদের থেকেও তার মর্যাদা অনেক অনেক নিচে, এবং শ্বশুরকুলের প্রত্যেকের পাশাপাশি তাদেরও হাত তোলা হয়ে থাকতে হবে নিরুপমাকে। নিরুপমার প্রতি বিদ্বেষ তো প্রথম থেকেই ছিল, কিন্তু এখন তার এই নির্লিপ্ত ভাবখানা শাশুড়ির চোখে শুলির মতন বিঁধল। খোঁটা দিয়ে বলতেন, নবাবের মেয়ে কি না, গরিবের ঘরের অন্যর মুখে রোচে না। দেখো না, দেখো একবার কি ছিঁড়ি হচ্ছে শরীর খানা। দিনে দিনে যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে, অসহ্য। খাপিতে চলেছে। রোগ যখন গুরুতর হয়ে উঠল, তখন শাশুড়ি বললেন, ওগুলো সব ন্যাকামিও ন্যাকামি। পাশে কিছু কাজ করতে না হয়, বাড়ি শুদ্ধ লোক যেন পাই গিয়ে পড়ে, তার জন্য সব ন্যাকামি। অবশেষে একদিনে নীরু অত্যন্ত অসহায়ের মতন তার শাশুড়িকে বলল, মা, মা, বাবাকে বাবাকে আর ভাইদের একবার দেখবো, ডেকে পাঠাও না মা, ডেকে পাঠাও। তাই তো চাইছো বৌমা তুমি, হ্যাঁ?
কোন ক্রমে বাপের বাড়ি পালাতে পারলে সব দায় দায়িত্ব এই বুড়ির ঘাড়ে ফেলতে পারলে তো বাঁচো তুমি। আমি বুঝি কিচ্ছুই বুঝি না, কিচ্ছু জানি না, কিচ্ছুটি হবে না ওইসব। পরে থাকো তুমি। দিন তিনেক পর সন্ধ্যার সময়ে নীরুর শ্বাসের তীব্র টান উঠল এবং সেই দিনই প্রথম ডাক্তার তাকে দেখতে আসলো। আর সেই দিনই ডাক্তারের তাকে শেষ দেখা হলো। বাড়ির বড় বউ মরেছে। খুব ধুমধাম করে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো। প্রতিমা বিসর্জনের সমারোহ সম্বন্ধে জেলার মধ্যে রায়চৌধুরীদের যেমন লোকবিখ্যাত প্রতিপত্তি আছে, বড় বউয়ের সৎকার সম্বন্ধে রায় বাহাদুরদের তেমনি একটা খ্যাতি ছড়িয়ে গেল। এমন চন্দন কাঠের চিতা এই মুলুকে কেউ কখনো দেখেইনি। এমন ঘটা করে শ্রাদ্ধ কেবল রায় বাহাদুরদের বাড়িতেই সম্ভব বটে। কান পাতলেও এমন শোনা যাচ্ছে এই বিপুল আয়োজনে নাকি তাদের যৎকিঞ্চিত ঋণও হয়েছিল। তবুও বড় বউয়ের শেষ কাজে এতটুকু ত্রুটি হতে দেয়নি রায় বাহাদুরেরা। রামসুন্দরকে দলে দলে লোকে সান্ত্বনা দিতে আসে এবং এ গল্পও করে আর মেয়ের যে রূপে মহা সমারোহে শেষ বিদায় হয়েছে সে কথা এখনো লোকের মুখে মুখে ঘুরছে। দিন কত পর নিরুপমার বরের এক চিঠি এলো বাড়িতে। আমি এখানে সমস্ত বন্দোবস্ত করিয়া লইয়াছি, অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাইবে। রায় বাহাদুরের মহিষী চিঠির উত্তরে লিখলেন, বাবা, তোমার জন্য আর একটি মেয়ে সম্বন্ধ করিয়াছি, অতএব অবিলম্বে ছুটি লইয়া এখানে আসিবে। এবারে 20,000 টাকার পণ এবং হাতে হাতে আদায়। শেষ হলো আজকের গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেনা পাওনা। আজকের গল্পের নিরুপমা, চাকরানী, মিনতি, শাশুড়ি ও আদরিনীর চরিত্রে সমৃদ্ধি, রামসুন্দর, রায়বাহাদুর, বর, প্রবীণ, বসন্ত ও হরমোহনের চরিত্রে শুভ, গল্প পাঠে শুভ, আর্ট ওয়ার্কে রূপ, ভিডিও এডিটিংয়ে মলয়, ভাষান্তরে নার্গিস লায়লা, সাউন্ড ডিজাইনে শুভ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আবার এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।